প্রথমে আসা যাক বৃষ রাশির সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ, চিহ্ন ষাঁড়, অধিপতি শুক্র, স্থির পিত্তি। খুব শান্তশিষ্ট ও সংযতভাবে তারা তাদের পরিকল্পনামাফিক পথে দৈহিক পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতের সুখ স্বাচ্ছন্দ্য ও প্রতিষ্ঠা অর্জন করতে চায়। অর্থাৎ বৃষ রাশির জাতকের বৈশিষ্ট্যই হবে অনাগত ভবিষ্যতের জন্য সঞ্চয়, পরিশ্রমী, নিজের নিরাপত্তা ও ভোগসুখের ব্যাপারে আগ্রহী, আত্মকেন্দ্রিক, স্থির সংকল্প, অর্থাৎ সে তার নির্দিষ্ট পথেই চলবে। এবার দেখা যাক উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ সাধারণ বৈশিষ্ট্য হলেও অধিকাংশ ক্ষেত্রেই যে প্রশ্নটির সম্মুখীন আমাদের হতে হয় তা হলো, আমার তো বৃষরাশি, অনেকটাই মিলল কিন্তু পুরোটা নয়, অথবা আমি তো জীবনে বিশেষ কিছু সঞ্চয় করতে পারিনি, অথবা না একদমই মিলল না, আমি তো খেতে অত্যন্ত ভালোবাসি। আবার কেউ হয়তো বললেন পাশের বাড়ির ভদ্রলোকের বৃষরাশি, নেশাগ্রস্ত, অশ্লীল কথাবার্তা, সাংসারিক অশান্তি, ধার দেনায় ডুবে আছে, মিলল কোথায়? আবার কেউ বা বলল রামবাবু হঠকারী, গোয়ার গোবিন্দ, সবসময় মারপিট, একদম উশৃঙ্খল, গুন্ডা টাইপের লোক, অথচ ওনারও তো শুনেছি বৃষরাশি। এ ধরনের মানুষদেরও বৃষরাশি দেখা যায় কি, তাই তো? একই রাশি, তাহলে কেন এই বৈপরীত্য? আমরা জানি রাশি এক হলে রাশিফল অনুযায়ী সকলের একই ফল পাওয়া উচিত, তাই নয় কি? সাধারণ মানুষের প্রশ্নের জবাবে এবার কি বলবেন আপনি? প্রশ্নগুলো তো আপনি এড়িয়ে যেতে পারেন না, পারেন কি? আচ্ছা, ফিরে আসি মূল আলোচনায়। একই রাশির জাতক হলেও বৈশিষ্ট্যগত সাধারণ একটা মিল থাকলেও প্রত্যেকের বৈশিষ্ট্য হবে স্বতন্ত্র। ধরা যাক বৃষ রাশি, তাহলে চন্দ্রের অবস্থান সাপেক্ষে, লগ্নের নিরিখে ও রবির অবস্থান সাপেক্ষে এক বৎসরে একটি রাশির বৈশিষ্ট্যের সম্ভাব্য পরিবর্তন হতে পারে প্রায় 3 শতাধিকের অধিক। অবশিষ্ট গ্রহের অবস্থানজনিত পরিবর্তন আপাতত না হয় বাদই দিলাম, এর সাথে লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থানজনিত নির্দেশনামা অনুসারে রাশিগত বৈশিষ্ট্যের পরিবর্তন কয়েক হাজারের অধিক হওয়ার সম্ভাবনা। আশা করি বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও অবগত হতে পেরেছেন। আলোচনাটা যেহেতু সর্বসাধারণের উদ্দেশ্যে, তাই রাশিচক্রে চন্দ্রের অবস্থান সাপেক্ষে লগ্নবিন্দুর অবস্থান ও অন্যান্য গ্রহদের অবস্থানজনিত ভাবসমূহের সমন্বয়ে গঠিত নির্দেশনামা অনুসারে রাশির বৈশিষ্ট্যগত পরিবর্তনের কচকচানিতে না গিয়ে বিষয়টিকে সাধারণের জ্ঞাতার্থে আজ একটু হস্তকরতলের বৈশিষ্ট্যের মাধ্যমে আলোচনা করা যাক। বৃষ রাশির জাতকের করতল হওয়া উচিত স্কোয়ার টাইপ, বড়, পুরু ও ভারী এবং মসৃণ ত্বকযুক্ত। আঙুলসমূহের দৈর্ঘ্য করতলের দৈর্ঘ্যের 3/4, 4 ভাগের 3 ভাগ, এবং করতল ও অঙ্গুলিসমূহ নমনীয়তাযুক্ত হওয়া উচিত। আঙুলের আকৃতি ছোট থামের ন্যায় এবং অগ্রভাগ চৌকো আকৃতি হওয়াটাই স্বাভাবিক। বৃষরাশির অধিপতি নিষ্ক্রিয় শুক্র হওয়ায় জাতক জৈবিক ভোগসুখের চিন্তাধারা অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে বুদ্ধিমত্তার সহিত চরিতার্থ করতে আগ্রহী হবেন। কিন্তু এই ধরনের করতল এক কথায় দুষ্প্রাপ্য। কিন্তু কেন? কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই মিশ্র করতল দেখতে পাই। যেমন কর্কশ ত্বকযুক্ত মোটা ও ভারী করতলে সরু ও ছোট আঙুল বা লম্বা সরু আঙুল, করতলে হয়তো রেখার সংখ্যা আধিক্য বা সংখ্যা কম হলেও করতলের প্রধান রেখাসমূহ হালকা, বা আঙুলের অগ্রভাগ স্প্যাচুলা সদৃশ্য বা গাঁটযুক্ত আঙুলি, বা ছোট করতল বা ফাঁপা বৃহৎ করতল, বা দীর্ঘ দৈর্ঘ্যযুক্ত আঙুল, দীর্ঘ সমন্বয়যুক্ত বৃদ্ধাঙ্গুলি, অর্থাৎ উপাদানগত সাম্য ও বৈষম্যমূলক করতল। উপাদানগত বৈষম্যমূলক করতলের ক্ষেত্রে জীবনে নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে জাতক সাফল্যের লক্ষ্যে অগ্রসর হলেও ঈপ্সিত সাফল্য অধরা থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তুলনামূলকভাবে করতলে উপাদানগত সমন্বয় থাকলে জাতকের জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি বৃদ্ধি পায়।
বৃষরাশি জাতকের করতলে শনির আঙুল ও ক্ষেত্রটি সর্বদাই শুভ হওয়া প্রয়োজন। তবে প্রয়োজনের অতিরিক্ত শুভ হলেও সমস্যা। সেক্ষেত্রে জাতক অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। বৃদ্ধাঙ্গুলি সমন্বয়যুক্ত ও নমনীয় হওয়া উচিত, নতুবা গঠনগত বৈশিষ্ট্যানুসারে অতিরিক্ত আত্মকেন্দ্রিক বা অসামাজিক বা কুসংস্কারাচ্ছন্ন হয়ে উঠতে পারে। এখন কাঠিন্যযুক্ত করতলে কর্কস্তক ও রেখাসমূহের গতি প্রকৃতি শুভ ও সজীব না হলে এবং অন্যান্য ক্ষেত্রসমূহ বিশেষত মঙ্গল ও রাহুর ক্ষেত্র অশুভ হলে জাতকের অসামাজিক কর্মের সহিত যুক্ত হয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এর সাথে রাহু ও শুক্রের ক্ষেত্র অশুভ হলে বিভিন্ন নেশার প্রতি আসক্তি আসা সম্ভব নয়। আবার করতলের শুভত্ব ও অশুভত্ব অনুসারে জাতকের বৈশিষ্ট্যাবলীর পরিবর্তন পরিলক্ষিত হয়। অর্থাৎ অশুভত্বের ক্ষেত্রে দুর্বল মুহূর্তে করতলের অশুভ ক্ষেত্র সাপেক্ষে ভিতরের প্রচ্ছন্ন অশুভ বৈশিষ্ট্যাবলীর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। সংক্ষেপে আজ এই অবধি থাক। আশা করি বিষয়াবলী সম্পর্কিত সম্যক একটু ধারণা আপনারা বুঝতে পেরেছেন। আর এ প্রসঙ্গে একটা কথাই বলা যায় যে প্রত্যেক ব্যক্তিরই জ্যোতিষশাস্ত্র সম্পর্কীয় একটি প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন, নচেত সময়ের সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্তন সম্ভবপর নয়। আর কিছু মানুষের শাস্ত্রের প্রতি তাচ্ছিল্যবোধ বা জ্যোতিষীর প্রতি সম্মান বা বদনাম চলতেই থাকবে। ধন্যবাদ।